নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, গতকাল থেকে আমার একটুখানি সময় একটু এদিক ওদিক হচ্ছে। আপনারা সবাই জানেন, আমি আগেও বলেছিলাম যে ওই সই সংগ্রহের একটা ব্যাপার রয়েছে। অনেকেই যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদেরকে একবার স্মরণ করিয়ে দিই যে এই যে বাংলাদেশি যারা হিন্দু যেখানে যারা রয়েছেন তাদের সুরক্ষার ব্যাপারে সরকার কি করছে, কেন্দ্র সরকার, সেটা জানার জন্য একটা সুপ্রিম কোর্টের একটা সাংবিধানিক বেঞ্চে একটা মামলা করার কথা ভাবছি। সেখানে সুব্রমণিয়াম স্বামী আমাকে সাহায্য করবেন বলে কথা দিয়েছেন এবং সেই সমস্ত ব্যাপারে বিভিন্ন লোকের সই সংগ্রহ করার জন্য আমি একটু দৌড়দৌড়ি করছি। আমি বলে দিয়েছিলাম যে আগামী 2-4 দিন হয়তো যে কোনো সময় আমার একটুখানি দেরি হতে পারে, সময়ের এদিক ওদিক হতে পারে। সেটা গতকালকে ছিল এবং আজকেও এই আমি রেকর্ড করে আজকে আমি পোস্ট করে তারপর আমি আবার বেরিয়ে যাব। মানে এটা অনলাইনে থাকবে, ও টাইম লাইনে থাকবে, ও টাইম মতো পোস্ট হয়ে যাবে। তো এটা গেল আমার কথা। এবার খবরে আসি। সেটা হচ্ছে একটা খবর হয়েছে গতকালকে রাতে, কিন্তু খবরটা আমি করতে পারিনি, এর পরের বারে আমি করবো, এই ভিডিও পরে করবো। সেটা হচ্ছে একদিন তো পাকিস্তানে তো আর্মি মার্চ ছিল, টিটিপি, তেহরিকে তালিবান পাকিস্তান। এবারে করেছে কি, তারা একেবারে সেনাবাহিনী সেনা কর্তাদের অপহরণ করতে শুরু করে দিয়েছে। তো সেই নিয়ে একটা খবর আরো একটুখানি ডেভেলপ করুক, সেটা আমি পরের ভিডিওতে আপনাদের বলবো। তার সঙ্গে চীনের কি অবস্থা এবং চীনের কি যোগাযোগ, চীন কোন জায়গায় দাঁড়িয়ে আছে পাকিস্তানের সঙ্গে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওতে যেটা আমি বলবো সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি একেবারে খুব খারাপ, যাকে বলে একেবারে ভীষণ রকম খারাপ। লিকুইড মানি একেবারে কমে গেছে। ব্যাংকে ডলারের যে অবস্থা, তাতে আমদানি টামদানি করার খুব একটা সুযোগ নেই। ভারত তো এদিকে মাল রপ্তানি বন্ধ করে দিয়েছে। যেটুকু ওই 3 মাসের এলসি গুলো রয়েছিল, পুরনো এলসি কাটা রয়েছে ব্যাংকের মাধ্যমে, সেই এলসি গুলো না পাঠালে তো হবে না। তার জন্য 3 মাসে একটা গ্যাপ পিরিয়ড রয়েছে। সেই 3 মাসের সময়টা কেটে গেলে পরে এখন ভারতও মাল সাপ্লাই বন্ধ করে দেবে। ওদের পররাষ্ট্র দপ্তরের যিনি এর দায়িত্বে রয়েছেন, তিনি একটা অনুরোধ করেছিলেন আমাদের প্রণয় বার্মাকে, যিনি বাংলাদেশে আমাদের ভারতীয় রাষ্ট্রদূত আছেন, যাতে ভারত পণ্য সরবরাহ অব্যাহত রাখে। কিন্তু ভারত এর ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সাড়া দেয়নি। ফলে এখন তারা আইএমএফ এর কাছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে এখন হাত পাততে চলে গেছে। তো যাই হোক, তার আগে মরার ওপর খাড়ার ঘা কিরাম পড়েছে দেখুন। মানে একে তো এর আগে এখন দুবাই থেকে সমস্ত বাংলাদেশের শ্রমিকদের, অবৈধ শ্রমিকদের তাড়িয়ে দিয়েছিল। কিছু বদমাইশি করছিল, তাদেরকেও জেলে পুড়েছে সংযুক্ত আমির শাহী। এবার মালদ্বীপ তার আগে কিছু শ্রমিক ফিরিয়ে দিয়েছিল, অবৈধ শ্রমিক। আবার কালকে যেটা বেরিয়েছে, 3000 অবৈধ শ্রমিক দেশে পাঠালো মালদ্বীপ। এটা 29শে আগস্ট হয়েছে, আজকে 30শে আগস্ট। মালদ্বীপে অবৈধভাবে কর্মরত ও ব্যবসা বাণিজ্য পরিচালনার দায়ে 3000-এরও বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির প্রশাসন, যাদের বেশিরভাগই প্রবাসী বাংলাদেশি, যাদের বৈধ কোনো কাগজপত্রই ছিল না। এখন তো একই তো দেশে বেকারত্ব প্রচুর। যে কটা সংস্থা ছিল, সেই সংস্থাগুলোকে হয় জ্বালিয়ে দিয়েছে, আর নইলে ভেঙে তছনছ করে দিয়েছে। মালিক যারা আছে তারা পলাতক। এই যারা মালিক ছিল তারা ছিল বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক। এই আওয়ামী লীগ করে বলে তাদের ব্যবসাপত্রগুলো সমস্ত 12টা বাজিয়ে দিয়েছে। 12টা বাজারের ফলে কি হয়েছে, নিজের দেশের লোকই বেকার হয়ে গেছে। গাজী টায়ারের মতো একটা বাংলাদেশের একমাত্র টায়ার কোম্পানি, এবং ভালো টায়ার তৈরি করতো, তারা বিদেশে রপ্তানি করতো। সেই গাজী টায়ার সেটাকে পুরোটা পুড়িয়ে দিয়েছে তার মালিক আওয়ামী লীগের এমপি ছিলেন বলে। শুধু তাই সেখানেই শেষ নয়, আওয়ামী লীগের কর্মীরা ওখানে কাজ করতে বলে 187 জন কর্মীকে জীবন্ত দগ্ধ করে দিয়েছে। মানে গেটটা আটকে তালা লাগিয়ে দিয়েছে। 187 জন কর্মী পুড়ে মারা গেছেন। তাদের দোষ কি ছিল?
তারা আওয়ামী লীগের সমর্থক এবং সমর্থক হওয়ার কারণে তারা ওই গাজী টায়ারে তারা চাকরি পেয়েছিলেন। এই হচ্ছে তাদের দোষ। এবং মরল কারা? মরল যারা বেকার হলো তারা এবং তার পরিবার। এবার সারা দেশে যখন সমস্ত অর্থনৈতিক আদান প্রদানটা বন্ধ হয়ে গিয়েছে, ব্যবসা বাণিজ্য পুরো বন্ধ, মুদ্রাস্ফীতি হু হু করে বাড়ছে, আজকে যা দাম আছে কাল সেই দাম থাকবে কিনা কোনো গ্যারান্টি নেই। প্রতিদিন 5 টাকা 10 টাকা করে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে কেজিতে। ফলে এখন চূড়ান্ত খারাপ অবস্থা, এবং পুলিশ বলে তো কিছু নেই, সরকার বলেও কিছু নেই। ফলে দেশটা এখন ভূতে চালাচ্ছে বলা যায়। এই অবস্থায় এখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে হাত পাচ্ছে বাংলাদেশ সরকার, বলা ভালো অন্তর্বর্তী যে সরকার রয়েছে ভারপ্রাপ্ত সেই সরকার। জানা যাচ্ছে দেশটির বর্তমানে 100 বিলিয়ন মার্কিন ডলারের পাশাপাশি বেশি বৈদেশিক ঋণের উপর দাঁড়িয়ে আছে। বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে 3 বিলিয়ন ডলারের পাশাপাশি বন্যা পুনর্বাসনের জন্য 300 মিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন। এই উদ্দেশ্যে ইউনিস সরকারের সঙ্গে আলোচনার জন্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের একটি দল আগামী মাসে ঢাকায় আসার কথা। উল্লেখ্য, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন 2023 সালে জানুয়ারিতে 4.7 বিলিয়ন ঋণ কর্মসূচির অধীনে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে এখনো পর্যন্ত 2.3 বিলিয়ন মার্কিন ডলার ছাড় দিয়েছে। 4.7 থেকে 2.3 বাদ দিয়ে দিয়েছে, বাকি রইল 2.4। সেই ঋণটা রয়ে গেছে, বাকিটা ছাড় দিয়ে দিয়েছে। যদিও শেখ হাসিনা সরকারের পতনের পরেও এখনো বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এই অবস্থায় দেশটি রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের সম্মুখীন হচ্ছে। এদিকে ইউনুস ইসলামী মৌলবাদী সংগঠন বাংলাদেশের জামায়াতে ইসলামীর ওপরে নিষেধাজ্ঞা তুলে দিয়েছে। এই অবস্থায় পরিস্থিতি আরো জটিল হয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল, কারণ তাকে সন্ত্রাসবাদী সংগঠন আখ্যা দিয়ে তাকে ব্যান করেছিলেন কিন্তু হাসিনা সরকার, আর এটাতে সায় ছিল কিন্তু আমেরিকার। দেশটিতে মূল্যস্ফীতি বাড়ছে। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14% অতিক্রম করেছে, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। এই সমস্ত সমস্যার কারণে ইউনিস সরকার আর্থিক সাহায্য চেয়েছে। বাংলাদেশ সরকারের মতে এই পরিমাণ অর্থ পেলে অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব হবে। সব মিলিয়ে কঠিন উইকেটে ইউনুস। কতটা সাহায্য তিনি পান সেদিকেই নজর। এখন আমেরিকা তার দায় থেকে তো নড়তে পারে না। সারা বিশ্ব জেনে গেছে এর পেছনে আমেরিকা রয়েছে। নিজের দায় তো ঠেলতে পারবে না, আমেরিকায় কিছু না কিছু তো করতেই হবে। নির্বাচিত সরকার নয় বলে আমি পিছিয়ে যাব তা তো হবে না। এই কাণ্ডটি তো তোমরাই করেছো ভাই, এইবারে তোমরা তার ফল ভোগ করো। মানুষগুলো খাবে কি? টাকা দাও। ভারত তো পণ্য দিচ্ছে না, তারা পণ্য আনবে কোত্থেকে? তাদের টাকার দরকার। এখন আমেরিকা টাকা দিক, আইন এদিক ওদিক করে হলেও টাকা দিতে হবে আমেরিকাকে, এবং পুরনো ঋণ তাকে ছাড় দিতে হবে। যে কাণ্ড আমেরিকা করে গিয়েছে, একটা শান্ত দেশকে অশান্ত করে, তার গুণাগার তো আমেরিকাকে দিতেই হবে। আর এদিকে হয়েছে কি, এখন কবে ঋণ পাবে, তারপরে খাদ্য আসবে, এই সমস্ত করতে গেলে তো দেশের মানুষ তো না খেয়ে মরে যাবে। এই অবস্থায় রাশিয়ার কাছে হাত পাতল ইউনুস সরকার। রাশিয়ান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া বিনামূল্যে বাংলাদেশকে 30,000 মেট্রিক টন বা 1 জাহাজ পটাশ সার সরবরাহ করবে। উপদেষ্টা এই জন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান ও দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, যাতে তাড়াতাড়ি এই সারটা আসে। আর কিন্তু ইন্ডিয়া থেকে এই সারটা যেত। সারের পাশাপাশি বাংলাদেশকে 1 জাহাজ গম বিনামূল্যে সরবরাহের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করে উপদেষ্টা বলেন, বিদ্যমান বন্যা পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য অর্জনে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। খেতে দিতে হবে দেশের মানুষকে। আজকে যারা বিপ্লব করছে, এদিক ওদিক দৌড়দৌড়ি করছে, ছুটোছুটি করছে, মারামারি করছে, আওয়ামী লীগ খুঁজে বেড়াচ্ছে,
একটা দিন আসবে যখন চাল ডাল কিছুই থাকবে না। একে তো বন্যা হয়েছে, সবজির আকাল, হু করে বাড়ছে সমস্ত জিনিসের দাম, চালের দাম হু করে বাড়ছে, গমের দাম হু করে বাড়ছে, খাবার নেই। এই মুহূর্তে হয়েছে কি, বাংলাদেশে এমনি সময় যত অসাধু ব্যবসায়ী আছে তাদের একটা সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেট কিছুতে বাংলাদেশ সরকার কিন্তু হাসিনা সরকারও ভাঙতে পারেনি, চেষ্টা করেও ভাঙতে পারেনি। এই সিন্ডিকেট আবার সক্রিয় হয়ে উঠেছে। তারা করে কি, সমস্ত মালগুলোকে গোপন জায়গায় মজুত করে রেখে দিয়ে একটা কৃত্রিম একটা অভাব তৈরি করে দেয়, দিয়ে বাজারে যখন আকাল তৈরি হয়ে যায় তখন ধীরে 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 বেশি প্রফিটে মালগুলো বাজারে রপ্তানি করতে শুরু করে। এই করে করে দামটা 100 টাকার জিনিস 200 টাকায় নিয়ে চলে যায় এরা। এটা হাসিনা সরকারও বন্ধ করতে পারেনি। এখন এই সরকারের তো অবস্থাই খারাপ, ছেড়ে দিন। এই সরকার তো এখন লুটোপুটি খাচ্ছে, কি করবে এখন বুঝতে পারছে না। এখন সব থেকে অবাক করার বিষয় হলো যে জামায়াতের যিনি মানে চিফ, তিনি বলেছেন ভারী বৃষ্টির ফলেই বন্যা, দাবি বাংলাদেশ জামায়াতের যে আমির তার। ভারতের সঙ্গে ভালো সম্পর্কের জন্য তিনি সওয়াল করেছেন। এই যে আমির যিনি আছেন তিনি বাংলাদেশে খুব সমাদৃত, খুব, আমি শুনেছি, মানে আমি তো জানি না, আমি দেখিও নি, তিনি নাকি বাংলাদেশে খুব সমাদৃত এবং বহুল প্রশংসিত। তিনি এই বয়সে তিনি খুব ছোটাছুটি করে তিনি সমস্ত সাহায্য যাকে যা করার তিনি করে যাচ্ছেন। কিন্তু জামায়াত তো বরাবরই তো একেবারে ভারত বিরোধী, কিন্তু হঠাৎ করে এই ভুল বদল, সেটা আমাদের খুব অবাক করছে। একমাত্র তিনি কিন্তু বললেন যে ভারী বৃষ্টির ফলে বন্যাটা হয়েছে, ভারত জল ছাড়ার জন্য বন্যা হয়নি, কারণ ভারতেও বন্যা হয়েছে। যদি ভারত জল ছাড়ার জন্য বন্যা আমাদের এখানে করে দিত তাহলে তো ভারতে বন্যা হতো না। আসলে অতিবৃষ্টি। আর একটা বৃষ্টি তো বাকি আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বরের দিকে যেটা হয়, যেটা ব্রহ্মপুত্রে হয়, ব্রহ্মপুত্র দিয়ে। এই ব্রহ্মপুত্র দিয়ে যেটা ওদের যমুনা বলে, যমুনা দিয়ে তখন যমুনা পদ্মা সব শাখা পোশাকা দিয়ে তখন দেখবেন একেবারে পুরো বন্যা বয়ে যাবে। তখনও আবার একটা কথা হবে যে ভারত জল ছেড়েছে। আসলে সেটা হচ্ছে বৃষ্টির সময়, ঠিক সেপ্টেম্বরের মানে শেষের দিকে দেখবেন এই বৃষ্টিটা হবে, তখন আবার একটা এরকম হয়ে উঠবে। জানি না ততদিন পর্যন্ত বাংলাদেশের অবস্থা কি হবে না হবে আমি জানি না, তবে এখনো পর্যন্ত এটাই খবর পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক যা পরিস্থিতি আপনাদের কাছে আমি তুলে ধরলাম। আর এই পরের ভিডিওতে আমি পাকিস্তান এবং চিলির এটা নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।